আজকে মৃগশিরা নক্ষত্র নিয়ে আপনাদের বলবো। ইতিমধ্যে 4টে নক্ষত্র নিয়ে আমি বলেছি। মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চমতম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি এবং মিথুন রাশি দুটো রাশিতেই অর্ধেক অর্ধেক করে পাওয়া যায়। অর্থাৎ বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং মিথুন রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, অর্থাৎ 6 ডিগ্রি 40 মিনিট বৃষ রাশিতে এবং 6 ডিগ্রি 40 মিনিট মিথুন রাশিতে এই মৃগশিরা নক্ষত্রের বিস্তৃতি। আসলে মৃগ শিরস, মৃগ মানে হচ্ছে সোজা কথায় হচ্ছে হরিণ, আর শিরস মানে হচ্ছে মাথা। মৃগ শিরস এই কথাটা নামকরণ এসেছে হরিণের মাথা এখান থেকে। মৃগশিরা নক্ষত্রের সাধারণত ক্ষেত্রে এমন একটা নক্ষত্র, এই নক্ষত্রটার সঙ্গে হরিণের চঞ্চলতার তুলনা করা হয়েছে। হরিণ যেমন চঞ্চল, হরিণ যেমন খুব সচেতন, হরিণ যেমন যে কোনো ব্যাপারে খুব সচেতনভাবে চলাফেরা করে, সেগুলো সবই মৃগশিরা নক্ষত্রের মধ্যে কারকতার মধ্যে আমরা খুঁজে পাই। সেজন্য মৃগশিরা নক্ষত্র জাতক বা জাতিকাদের মধ্যে সন্দেহ প্রবণতা অন্যান্য নক্ষত্র থেকে, কিন্তু অন্যান্য নক্ষত্রে যে জাতক বা জাতিকা রয়েছে তাদের থেকে কিন্তু অনেক বেশি। এবং মৃগশিরা নক্ষত্র যেহেতু মাথাকে ইন্ডিকেট করে, এই নক্ষত্রটা যদি পীড়িত হয় তাহলে শেষ জীবনে জীবনের একটা সময় হঠাৎ করে ব্রেন স্ট্রোক হওয়া, পক্ষাগ্রস্ত ভাব, স্পন্ডিলাইটিসের মেজর সমস্যা, এই সংক্রান্ত সমস্যাগুলো হচ্ছে মৃগশিরা নক্ষত্র থেকে কিন্তু আমরা বিচার করি। মৃগশিরা নক্ষত্র সাধারণত অরায়ন, যেটাকে আমরা শিকারির মতো দেখতে, যে কনস্টেলেশনটা সেই অরায়ন এবং অরিগা কনস্টেলেশনের দুটো কনস্টেলেশন যেটা রয়েছে, নক্ষত্রপুঞ্জ রয়েছে, অর্থাৎ অরিগা এবং অরায়নের কিছুটা অংশ নিয়ে আমাদের এই মৃগশিরা নক্ষত্র তৈরি হয়েছে, গঠিত হয়েছে। আমাদের পৌরাণিক শাস্ত্রে বলছে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, তার স্বীয় কন্যা রোহিণী, আগেই বলেছিলাম চন্দ্রের 27টা ওয়াইফ এবং দক্ষ প্রজাপতির 27টা কন্যা। সেই দক্ষ প্রজাপতির 27টা কন্যা হচ্ছে রোহিণী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা ইত্যাদি। তো একদা প্রজাপতি তার স্বীয় কন্যা রোহিণীর প্রতি, রোহিণীর রূপ এবং লাবণ্য দেখে তিনি রোহিণীর প্রতি কামাতুর হয়ে পড়লেন এবং রোহিণীর পিতার এই অবস্থা দেখে রোহিণী অত্যন্ত লজ্জা পেলেন এবং লজ্জা পাওয়ার পরে তিনি হরিণের রূপ ধারণ করে আত্মগোপন করলেন। তখন প্রজাপতিও একটি হরিণের রূপ ধারণ করে তার সেই কন্যাকে, তার কন্যার সঙ্গে কামাভাবে মিলিত হবার জন্য তিনি তাকে খুঁজে বেড়াতে লাগলেন, বনের মধ্যে অন্বেষণ করতে লাগলেন। সেজন্য অন্বেষণ করা, খুঁজে বেড়ানো, এইগুলো মৃগশিরা নক্ষত্রের হচ্ছে ইন জেনারেল একটা নেচার। এবং খুঁজে বেড়ালেন, অবশেষে দেবতারা দেখলেন মহাবিপদ। যেমন মহিষাসুর বধের নিমিত্তে সমস্ত দেবতাদের তেজ থেকে যেমন দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল, যেমন দেবতাদের বিভিন্ন অংশ থেকে কেউ ভগবান শিব মা দুর্গাকে ত্রিশূল প্রদান করেছিলেন, তেমনই এই দেবতারা তখন খুব ক্রুদ্ধ হলেন। সব দেবতারা খুব কুপিত হলেন যে কি সৃষ্টির মধ্যে কি অনাসৃষ্টি। নিজের কন্যার প্রতি তিনি, স্বয়ং প্রজাপতি তিনি নিজ কন্যার প্রতি কামাতুরা হয়ে গমন করছেন। তখন দেবতাদের ক্রোধে এবং দেবতাদের তেজে এক ধরনের বাণ, বা যেটাকে আমরা তীর বলে থাকি, সেটি তো তারা সৃষ্টি করলেন, যেটাকে আমরা বলি ভূতবাণ। কেন, প্রজাপতি তো অমর, সেই ভূতবাণ প্রজাপতির ওপর, দেবতাদের অংশ থেকে তৈরি সেই ভূতবাণ প্রজাপতির ওপর নিক্ষেপ করা হলো। প্রজাপতির দেহের অংশ ধর থেকে আলাদা হয়ে গেল মাথা। আর এই যে হরিণ রূপ ধারণ করেছিলেন প্রজাপতি, তিনি সেই হরিণের মাথাটাই মৃগশিরা নক্ষত্র হিসাবে আমাদের আকাশ মার্গে, গগন মার্গে তিনি প্রতিস্থাপিত হলো। তো এইখান থেকেই মৃগশিরা নক্ষত্রের যে পৌরাণিক গল্পকথা, সেই গল্পকথা আমরা পাই। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের মধ্যে অন্বেষণ করা, খুঁজে বেড়ানো, হরিণের যে চঞ্চলতা ইত্যাদি এবং কামাতুরতা, অর্থাৎ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, এই বিষয়গুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের মধ্যে অত্যাধিক মাত্রায় পাওয়া যায়। সেজন্য মৃগশিরা একটি চঞ্চল মস্তিষ্কের নক্ষত্র, খুব ফ্রিকল মাইন্ড করা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। কী সিদ্ধান্ত, এদের মাথা প্রচণ্ড চলে, সবসময় মাথার মধ্যে কিছু না কিছু চলছে, কিছু না কিছু চিন্তা করছে, কখনো ভাবছে এটা, কখনো ভাবছে ওটা, একটার পর একটা চিন্তা এদের আসতেই থাকে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। এবং আগেই বলেছি যে একটু মাথা, সুতরাং মাথা সংক্রান্ত যে সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই নক্ষত্রটা পীড়িত হলে, আমি বলেছিলাম ব্রেন স্ট্রোক,
ব্রেন স্ট্রোক হলে মাথায় রক্ত জমে গেলে কি হয়, পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু হয়ে পড়ে, শরীরের কোনো অংশ কি বলে তার যে সঠিকভাবে কাজ করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। এই জন্য মৃগশিরা নক্ষত্রের মধ্যে স্পন্ডিলাইটিস, পক্ষাগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা, মানসিক ডিপ্রেশন, এইগুলো অন্যান্য নক্ষত্রের তুলনায় কিন্তু অনেক বেশি। এই নক্ষত্রযুক্ত দিনে গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি চেঞ্জ করা, নতুন বাড়িতে প্রবেশ করা, এগুলো শুভ মনে করা হয়। কোনো পড়াশোনা নতুনভাবে স্টার্ট করা, কোনো বিজনেস নতুনভাবে স্টার্ট করা, এগুলো অত্যন্ত শুভ মনে করা হয়। কিন্তু মৃগশিরা নক্ষত্রযুক্ত দিনে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, কোনো ফিক্সড ডিপোজিট খোলা, কোনো ধরনের ব্যাংকে আমানত করা, কোনো ধরনের এলআইসি বা ইন্স্যুরেন্স করা, এগুলো খুব একটা ভালো নয়। এগুলো করলে সেগুলো সঠিকভাবে সফল হয় না এবং সেগুলো থেকে কোনো সেইভাবে লাভ পাওয়া যায় না। আর একটা কথায় মাথায় রাখতে হবে, বিয়ের তারিখ পঞ্জিকাতে যাই দেওয়া থাক না কেন, এটা সবসময় মাথায় রাখবেন যে মৃগশিরা নক্ষত্রযুক্ত দিনে বিবাহ বা বিয়ে করা অত্যন্ত অশুভ মনে করা হয়। যাদের মৃগশিরা নক্ষত্রে বিয়ে হয় বা তাদের কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু প্রবল সমস্যা, প্রবল অশান্তি এবং মানসিক সুখের কিন্তু একান্ত অন্তরায় থাকে। আগেই বলেছি যে পৌরাণিক গ্রিক পুরাণ অনুযায়ী অর্জিয়া এই 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 কী বলে নক্ষত্রপুঞ্জটির সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মৃগশিরা নক্ষত্রে অর্জিয়া নক্ষত্রের কিছুটা অংশ মৃগশিরা নক্ষত্রের পড়ে। দেখুন, ভারতবর্ষে এখনো পর্যন্ত এই যে পাশ্চাত্য দেশে ফিক্সড কনস্টেলেশন নিয়ে বিচার করা, বেটালগেস, তারপরে হচ্ছে অরায়ন, তারপরে হচ্ছে আরও যে নক্ষত্রগুলোর নামগুলো বলেছিলাম, ফিক্সড কনস্টেলেশনগুলো ব্যবহার করা হয়। কিন্তু আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত ফিক্সড কনস্টেলেশন নিয়ে বা স্থির নক্ষত্র নিয়ে, নক্ষত্র আমরা জানি অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, কিন্তু পাশ্চাত্য দেশে যে ফিক্সড কনস্টেলেশনগুলো, এই যে কী বলে অরিগা কনস্টেলেশনটা, এই যে কনস্টেলেশনটা, এইগুলো কিন্তু এখনও পর্যন্ত নক্ষত্রের কোনো অনুষ্ঠানেই কিন্তু সেইভাবে কোনো জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন না, কোনো বইয়েতেও এ যাবৎ কিন্তু লেখা নেই। আমি নক্ষত্র সম্পর্কে যেটা আমি বলছি, এই কন্টিনিউ যে এপিসোড বলে যাচ্ছি, আমার যে রিসার্চ, আমার যে পড়াশোনা, আমি যেভাবে ওয়েস্টার্ন ফিক্সড কনস্টেলেশন এবং আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান মাইথোলজি এবং গ্রিক মাইথোলজি, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে এবং আমার 29 বছরের জ্যোতিষ জীবনে অন্তত কয়েক লক্ষ মানুষের জীবনে আমি এই নক্ষত্রগুলোকে বারংবার মেলানোর চেষ্টা করেছি যে তাদের জীবনে কি হেরফের রয়েছে। এবং প্রত্যেকটা গ্রহকে নক্ষত্রের এই যে 4টে পার্ট বা 4টে চরণ দিয়ে যদি প্রেডিকশন করা যায়, অভূতপূর্ব প্রেডিকশন কিন্তু একটা মানুষের জীবনে করা সম্ভব। যেমন মৃগশিরা নক্ষত্রে অর্জিয়ার যে কনস্টেলেশনটা রয়েছে, সেখানে দেখাচ্ছে একটা হরিণ একটা রথকে টানছে। তো এই অর্জিয়া কনস্টেলেশন, ইনি যে গ্রিকদের যে দেবী, তিনি মনে করা হয় তিনি এই রথের মাধ্যমে, যে হরিণ টানা রথের মাধ্যমে স্বর্গের সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করছে। সুতরাং মৃগশিরা নক্ষত্র একটি স্পিডি কনস্টেলেশন, হরিণ একটি চঞ্চল নক্ষত্র, স্পিডি কনস্টেলেশন, কিন্তু এদের মধ্যে পাওয়ার অফ কমিউনিকেশন, বহু লোকের সঙ্গে যোগাযোগ, এদের কিন্তু খুব ভালো থাকে। একটাই প্রবলেম, বারংবার যেটা বলছি, মৃগশিরা খুব ফ্রিকল মাইন্ড, কোনো একটা জায়গায় স্থির থাকতে পারে না। যাদেরই মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের মধ্যে চঞ্চলতা খুব বেশি থাকবে, ফ্রিকলনেস খুব বেশি থাকবে। এবং ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে মৃগশিরা নক্ষত্রে জন্ম হলে তাদের পড়াশোনার জায়গায় যে ধরনের মনোসংযোগ দরকার, পড়াশোনার জায়গায় যে ধরনের কনসেন্ট্রেশন দরকার, সেটা কিন্তু তাদের সেই মতো থাকে না। সাধারণত ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রভৃতি নিয়ে পড়াশোনা বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা, এমবিএ করা, এমবিএ ফাইন্যান্স, এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করলে, দেখুন সবাই তো ডাক্তারি পড়লেই তারা সফলতা পাবে এমন কোনো কথা নেই, সবাই যে মেডিকেলে চান্স পাবে এমনটাও কথা নেই। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছা অনুযায়ী তার ছকটা ঠিক আছে কিনা, তার জন্মছকটা মিলছে কিনা, সেটাকে দেখতে হয়। যেমন মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি, তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাওয়া এবং বা এমবিএ করা, এমবিএ ফাইন্যান্স, এইচআর, এগুলো বিষয়গুলোকে নিয়ে এমবিএ করা, এগুলো মৃগশিরা নক্ষত্রে তারা যদি করতে পারে, তাহলে তারা জীবনে জানবেন ভালো চাকরি, ভালো এস্টাবলিশমেন্ট, ভালো প্রতিষ্ঠা আসবেই। ইঞ্জিনিয়ারও তো প্রচুর রয়েছে যারা ভালো ভালো সেক্টরে চাকরি করছে,
এই যে পরাগ আগরওয়াল যে টুইটারের সিইও হলো, হ্যাঁ, যিনি আইআইটি থেকে পাশ করেছেন, তো আপনার ছেলের হোক বা আপনার হোক বা আপনার মেয়ের হোক, আগে জানতে হবে যে কোন সেক্টরটা পড়াশোনার ক্ষেত্রে তাদের পক্ষে ফেভারেবল। অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, তার নক্ষত্র কি বলছে, জন্ম নক্ষত্রগুলো কি বলছে, গ্রহগত নক্ষত্রগুলো কি বলছে, কোন সেক্টরে গেলে নক্ষত্র যেটা ইন্ডিকেট করছে, গ্রহ যেটা ইন্ডিকেট করছে, সেই ইন্ডিকেশন অনুযায়ী একটা মানুষ যদি পড়াশোনা করতে পারে বা এডুকেশন করতে পারে, তাহলে তার জীবনে সফলতা প্রতিষ্ঠা এগুলো আটকাতে পারবে না। কিন্তু গ্রহ যে বলছে, নক্ষত্র যেটা বলছে, সেই বিষয়টাকে অগ্রাহ্য করে হয়তো বাবা মা নিজের ভালো লাগে মেডিকেল পড়াবো, ছেলে মেয়ে পড়তে চাইছে না, জোর করে মেডিকেলে ভর্তি করালো, আলটিমেটলি দেখা গেল 4 বছর 5 বছর নিটের পরীক্ষা দিল, তার হলো না। তো এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীদের উচিত জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে তাদের কোন লাইন নিয়ে পড়াশোনা, কি বিষয় নিয়ে পড়াশোনা, কোন দিকে, এবং এমনকি ব্যবসা, এটাও জানবেন যে প্রত্যেকটা নক্ষত্র ইন্ডিকেট করে দেয় একটা মানুষ পার্টিকুলারলি কী ধরনের ব্যবসা করলে তার জীবনে ভালো হতে পারে, কোন ধরনের ব্যবসা সে প্রতিষ্ঠা পেতে পারে, প্রত্যেকটা নক্ষত্র ধরে ধরে বোঝা যায়। এবং এই ইন্ডিকেশন অনুযায়ী একটা মানুষ যদি চলতে পারে, তাহলে তার জীবনে প্রতিষ্ঠা আসবে, তার জীবনে উন্নতি আসবে, তার জীবনে সুখ আসবে, তার জীবনে সমৃদ্ধি আসবে, তার জীবনে নেম ফেম রেপুটেশন আসবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চেহারা খুব আকর্ষণীয় হয়, কিন্তু ছোটোবেলা থেকেই এদের বহু ধরনের রোগ ভোগে ভুগতে হয়। ছেলেরা পেটের সমস্যা, হজমের গোলমাল, স্পন্ডিলাইটিসের বিভিন্ন ধরনের সমস্যা এগুলো ভোগ করতে থাকে, এবং মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যৌন রোগের সমস্যা একাধিক দিয়ে থাকে। মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে সোম বা চন্দ্র। সেই জন্য চন্দ্রের যে গুণাবলী, অস্থিরতা, চঞ্চলতা, অন্যের প্রতি আকর্ষণ, অন্যের প্রতি প্রেম, অবৈধ সম্পর্ক, কোনো ধরনের অন্য একটা বাজে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দেখা যায়। মৃগশিরা নক্ষত্রে কেউ যদি জন্মায়, তার যদি শুক্র যদি পীড়িত হয়, তাহলে অনেক সময় দেখা যায় বাড়ির অমতে এরা কিন্তু বিয়ে করে ফেলে। কোনো নিম্ন শ্রেণীর অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় খুব সুন্দরী, খুব শিক্ষিতা, কিন্তু দেখা গেল যে সে এই এমন একটা ছেলেকে বিয়ে করে ফেললো যে ছেলেটি তার শিক্ষাগত যোগ্যতা বা রূপ তার কিছুতেই তার মধ্যে পড়ে না, কিন্তু খুব লো কাস্টে, খুব লো জায়গায় সে একটা বিয়ে করে বসে থেকে সারা জীবন তাকে পস্তাতে হলো। এই ধরনের ঘটনাগুলো, এই যে বাড়ি থেকে হঠাৎ করে চলে গিয়ে প্রেম করে দুম করে বিয়ে করে নেওয়া বাড়ির অমতে, হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো মৃগশিরা নক্ষত্র থেকে বিচার করা হয়। বিশেষ করে শুক্র যদি মৃগশিরা নক্ষত্রটা যদি পীড়িত হয় বা শুক্র যদি মৃগশিরা নক্ষত্রে থাকে, তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটায়। আগেই বলেছি, হরিণ হচ্ছে খুব সচেতন প্রাণী, খুব সন্দেহপ্রবণ প্রাণী। ঘাস যখন খায় হরিণ, তখন কিন্তু তার সবসময় সন্দেহ থাকে যে এই বুঝি তাকে বাঘ আক্রমণ করলো বুঝি। সেই জন্য মৃগশিরা নক্ষত্রের মধ্যে সন্দেহ প্রবণতা খুব বেশি, এবং এই অতিরিক্ত সন্দেহ প্রবণতা এদের জীবনে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির কিন্তু ভীষণভাবে সৃষ্টি করে। এবার আসি মৃগশিরা নক্ষত্রের 4টে পার্ট বা 4টে চরণের সম্পর্কে। মৃগশিরা নক্ষত্রের ফার্স্ট পার্ট বা ফার্স্ট যে চরণ, সেটা আমরা খুঁজে পাই বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে। এর দুটো যে কনস্টেলেশন, প্রমিনেন্ট কনস্টেলেশন, একটা হচ্ছে বেলাট্রিক্স ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যেটাকে বলছে, একটা হচ্ছে বেটেলগেস। এই দুটো কনস্টেলেশন নিয়ে কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের যে প্রথম যে চরণটা বা ফার্স্ট পার্টটা কিন্তু তৈরি হয়েছে। এই পার্টে যদি চন্দ্র থাকে, তাহলে তাদের মধ্যে তীরন্দাজি, শুটিং প্রভৃতি স্পোর্টসের প্রতি তাদের ইন্টারেস্ট থাকে, এবং এই সমস্ত স্পোর্টসগুলোতে যদি তাকে তীরন্দাজি বা শুটিং, এখন তো ইন্ডিয়া অলিম্পিক্সে এই সমস্ত জায়গা থেকে মেডেলও পাচ্ছে, তো ছোটো ছোটো ছেলে মেয়েদের যদি স্পোর্টসে ইন্টারেস্ট থাকে এবং তাদের যদি বৃষরাশির মৃগশিরা নক্ষত্রে তাদের যদি জন্ম হয়, বিশেষ করে বৃষরাশির তাদের চন্দ্রের যে ডিগ্রি, সেই ডিগ্রিটা যদি 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে থাকে, তাহলে তীরন্দাজি, শুটিং প্রভৃতিতে ইন্টারেস্ট তারা ভালো করতে পারে, সেই দিকে যদি নিয়ে যেতে পারে। অথবা ছেলেদের ক্ষেত্রে যদি এনডিএ বা ডিফেন্স, যেখানে ওয়েপেন চালাতে হয়, যেখানে বন্দুক চালাতে হয়, বন্দুক স্পোর্টসেও শুটিং রয়েছে, এই সমস্ত সেক্টরে যদি যায় তারা কিন্তু প্রভূত উন্নতি করতে পারবে। এছাড়া ওয়েট লিফটার, ভালো যারা মিউজিশিয়ান বা মৃগশিরা নক্ষত্রে প্রথম চরণে যাদের জন্ম হবে,
অর্থাৎ বৃষ রাশির 23°20' থেকে 26°40' মধ্যে তাদের মধ্যে একটা মিউজিক্যাল ট্যালেন্ট বা একটা ভালো মিউজিক্যাল প্রতিভা তাদের মধ্যে থাকবে। বৃষ রাশির প্রথম চরণটাকে শুভ চরণ বা সৌভাগ্যশালী চরণ হিসাবেই কিন্তু মনে করা হয়। আসি বৃষ রাশির দ্বিতীয় চরণ বা সেকেন্ড পার্ট সম্পর্কে। বৃষ রাশির যে সেকেন্ড পার্ট বা দ্বিতীয় চরণ, এটা পরে হচ্ছে মৃগশিরা নক্ষত্রের যে দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্ট বা দ্বিতীয় চরণ, এটা পরে হচ্ছে বৃষ রাশির 26°40' থেকে 30°-র মধ্যে। এই চরণটা অরায়ের ডান জঙ্ঘাকে নির্দেশ করে, অর্থাৎ অরায়ের যে কালপুরুষ যদি দেখি, যেটাকে বলা যায় এই পার্টের যে পার্টের সেকেন্ড পার্টটা, এটাকে আমাদের কনস্টেলেশনে বলছে কাপ্পা অরাইন, অর্থাৎ অরাইনের ডান জঙ্ঘাকে নির্দেশ করে। তো এই পার্টে যদি জন্ম হয়, যেমন আমি আগেই বলেছিলাম ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্স সেক্টরে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা উন্নতি করতে পারে, কিন্তু যাদের বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের সেকেন্ড পার্টে যদি জন্ম হয়, অন্যান্য গ্রহগুলো যদি শুভ হয়, তাদের বায়োলজি এবং মেডিকেল নিয়ে পড়াশোনা করা উচিত। বিশেষ করে এরা মেডিকেল লাইনে খুব সহজেই চট করে সফলতা পায়, এবং এরা শুধু মেডিকেল লাইনেই নয়, বৃষ রাশিতে যে মৃগশিরা নক্ষত্র রয়েছে তার সেকেন্ড চরণে জন্ম হলে একজন জাতক বা জাতিকা যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারে, সে বড় সার্জন হতে পারে, অর্থাৎ বড় কি বলে সার্জারি বা অপারেশন বা অস্ত্রচিকিৎসক হতে পারে। মৃগশিরা নক্ষত্রের যে থার্ড পার্ট, এই থার্ড পার্টটা পরে হচ্ছে মিথুন রাশির 0°0' থেকে 3°20' পর্যন্ত। এর প্রমিনেন্ট স্টারটা হচ্ছে আলফা অর্জিয়া। আলফা অর্জিয়া এমন একটা কনস্টেলেশন যেটা খুব উজ্জ্বল সোনালি অর্থাৎ গোল্ডেন কালারের একটা কনস্টেলেশন। গ্রিক মাইথোলজিতে এটাকে দেখানো হচ্ছে একটি মানুষ যার কোলে রয়েছে ছাগল, একটি গোট, ছাগলছানা কোলে রয়েছে। এবং এখানে মনে করা হয় যে আমরা গ্রিক পুরাণে আমরা এটাও পাই, গ্রিক মাইথোলজিতে আমরা পাই, এই শিশুকে অর্থাৎ এই ছাগলছানার এই ছাগলটি অর্থাৎ গোট, এই ছাগলটি ভগবান যীশুখ্রিস্টকে তিনি তার স্তন্যপান করিয়েছিলেন, অর্থাৎ দুগ্ধপান করিয়েছিলেন। সেই জন্য এই নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রের এই যে পার্টটা অর্থাৎ থার্ড যে পার্টটা, অর্থাৎ মিথুন রাশির 0° থেকে 3°20' যে পার্টটা, এরা স্পিরিচুয়াল কনস্টেলেশন, এটা খুব স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক নক্ষত্র, মানে আধ্যাত্মিক মনের মানুষ করায়। এছাড়া এরা খুব কল্পনাপ্রবণ হয়, এদের মধ্যে চঞ্চলতাও খুব বেশি থাকে। বড় লেখক, বড় আর্টিস্ট, বড় প্রফেসর, বড় অধ্যাপক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের যদি মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয়, তাদের এই থার্ড পার্টে জন্ম বা থার্ড চরণে জন্ম, অর্থাৎ তাদের চন্দ্র মিথুন রাশির 0° থেকে 3°20' মধ্যে রয়েছে। মৃগশিরা নক্ষত্রের ফোর্থ পার্ট, যেটা মিথুন রাশির 3°20' থেকে 6°40' পর্যন্ত অবস্থিত, এখানকার মূল স্টার হচ্ছে বিটা অর্জিয়া। আগেই বলেছি এই নক্ষত্রটাকে, বিটা অর্জিয়া কনস্টেলেশনটাকে কল্পনা করা হয়েছে একটা রথের মতো, যার মধ্যে সেই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে একটা হরিণ, যার মধ্যে এক দেবী অবস্থিত। এবং এখান থেকে মনে করা হয় যে এই নক্ষত্রটা সংযোগ স্থাপনের নক্ষত্র, অর্থাৎ এই যে নক্ষত্রের চরণের যে পার্টটা অর্থাৎ চতুর্থ চরণটা, যেটা মিথুন রাশির 3°20' থেকে 6°40' পর্যন্ত অবস্থিত, এইটা একটি সংযোগকারী নক্ষত্র হিসাবে বিবেচিত। সেই কারণে বড় কনস্ট্রাকশন, প্রমোটিং বিজনেসে উন্নতি, কোনো কন্ট্রাক্টরি, গভর্নমেন্ট কন্ট্রাক্টরি ব্যবসায় উন্নতি খুব ভালো করতে পারে যারা মৃগশিরা নক্ষত্রের শেষ পার্টে যাদের জন্ম। এছাড়া জমি জমা সংক্রান্ত কাজ, এগ্রিকালচার বিষয় নিয়ে পড়াশোনা, কোনো ধরনের পশুপালন বা পশু সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কাজ, মৃগশিরা নক্ষত্রের ফোর্থ পার্টের জাতক বা জাতিকাদের এগুলোর দিকে গেলে তারা জীবনে খুব সহজে প্রতিষ্ঠা, সফলতা এবং উন্নতি করে থাকে। এবার আসি মৃগশিরা নক্ষত্রের বিভিন্ন গ্রহের অবস্থান। আমি একটু ছোটো ছোটো করে বলে দিই, বড় হয়ে গেলে তখন আপনাদের লিখতেও অসুবিধা হবে বা শুনতেও অসুবিধা হবে, সেজন্য ছোটো ছোটো করেই বলি। আগেই বলেছি একটা জিনিস মাথায় রাখবেন, আমার এতগুলো 4টে নক্ষত্রের এপিসোড দেখেছেন তো, আমি আজকে আর প্রত্যেকটার এইটা সময় লেগে যাচ্ছে, এই প্রত্যেকটা গ্রহকে আমি যদি ডিগ্রি ওয়াইজ বলি তাহলে সময় লেগে যাচ্ছে। মনে রাখবেন মৃগশিরা নক্ষত্রের প্রথম পার্ট বা প্রথম চরণ
বৃষ রাশির 23°20' থেকে 26°40' মধ্যে অবস্থিত। আমি খালি এইভাবেই আজকে বলে যাব যে রবি যদি মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণে থাকে বা ফার্স্ট পার্টে থাকে, ডিগ্রি ওয়াইজ বলছি না, খালি মনে রাখতে হবে যে মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণ 23° বৃষ রাশির 23°20' থেকে 26°40' পর্যন্ত অবস্থিত। মৃগশিরা নক্ষত্রের সেকেন্ড পার্ট বৃষ রাশির 26°40' থেকে 30° পর্যন্ত অবস্থিত। মৃগশিরা নক্ষত্রের থার্ড পার্ট মিথুন রাশির 0° থেকে 3°20' পর্যন্ত বিস্তৃত। আর মৃগশিরা নক্ষত্রের ফোর্থ পার্ট মিথুন রাশির 3°20' থেকে 6°40' পর্যন্ত বিস্তৃত। এবার আমি চটচট বলে দিই, রবি যদি মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণে থাকে জাতককে সৌভাগ্যশালী করায়, জীবনে বহুবিধ অর্থ সম্পত্তি এবং সুখের সে অধিকারী হয়। রবি যদি মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকে তাহলে গান বাজনার প্রতি তার প্রবল আগ্রহ থাকে এবং তাদের মধ্যে ভীষণ ভালো আর্টিস্টিক ট্যালেন্ট থাকে। তারা বড় অভিনেতা বা বড় অভিনেত্রী পর্যন্ত হতে পারে। রবি যদি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে থাকে এটা অত্যন্ত শুভ, অত্যন্ত সৌভাগ্যশালী এবং অত্যন্ত পাওয়ারফুল মনে করা হয় এখানে রবিকে, এবং সেই কারণে জাতক উচ্চ পদে আসীন হয়, বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, উচ্চ পদে আসীন হতে পারে এবং 10 জনের মধ্যে সে একজন হবে। তার আর্থিক অবস্থা যেটা বা তাকে খুব বিত্তশালী অর্থাৎ প্রচণ্ড ধনী করাবে, সে 10 জনের মধ্যে একজন সে হবে। আর রবি যদি চতুর্থ চরণে মৃগশিরা নক্ষত্রে থাকে তাহলে জানতে হবে জাতক বা জাতিকা সুখী, সামাজিক দিক থেকে প্রতিপত্তিশালী ব্যক্তি, সৌভাগ্যশালী ব্যক্তি হয়। মোট কথা, আমি আমার যে ব্যক্তিগত জীবনে আমি দেখেছি রবি মৃগশিরা নক্ষত্রে থাকলে এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ যে মঙ্গল, মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, অধিপতি দেবতা হচ্ছে সোম। এই নক্ষত্রের সঙ্গে দেবী পার্বতীরও রূপক কল্পনা করা হয়। অর্থাৎ দেবী পার্বতীর জীবনে যে ঝামেলা, অশান্তি, দক্ষ প্রজাপতির জায়গায় সেখানে আত্মাহুতি দেওয়া, পরবর্তীকালে আবার সেই সমস্ত কিছু বিষয়গুলো এই নক্ষত্রের সঙ্গে তার মিল রয়েছে। মোট কথা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি রবি মৃগশিরা নক্ষত্রে থাকলে এটা জানবেন যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল যদি খুব ড্যামেজ না হয়, সেই রবি কিন্তু চূড়ান্ত ভালো ফল দিয়ে থাকে। রবি মৃগশিরা নক্ষত্রে অত্যন্ত শুভ ফলদাতা গ্রহ হিসাবে পরিগণিত হয়। যাদেরই রবি মৃগশিরা নক্ষত্রে থাকবে তাদের যদি মঙ্গল যদি খুব ড্যামেজ না হয়, এরা জীবনে বহুবিধ সম্পত্তির মালিক, বহুবিধ অর্থনৈতিক উন্নতি, বহুবিধ নাম সম্মান যে জায়গাতেই হোক না কেন এরা পাবেই। চন্দ্র মৃগশিরা নক্ষত্রের 4টে চরণের মধ্যে 3টে চরণেই ভালো ফল দেয়। প্রথম চরণেও ভালো ফল দেয়, দ্বিতীয় চরণেও ভালো ফল দেয়, চতুর্থ চরণে ভালো ফল দেয়। কিন্তু আমার ক্ষেত্রে দেখেছি চন্দ্র মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে গিয়ে ভালো ফল দেয় না। চন্দ্র যদি মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে চলে যায়, অর্থাৎ চন্দ্র যদি মিথুন রাশিতে 0° থেকে 3°20' মধ্যে থাকে, এরা মাতৃসুখ থেকে বঞ্চিত হয়, মা ছোটোবেলায় মারা যেতে পারে, মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হতে পারে এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে অতীতের জীবন অত্যন্ত সংঘর্ষময় হয় এবং একটু বেশি বয়সে গিয়ে কিন্তু এরা সফলতা পায়। বাকি যে চন্দ্রের যে 3টে চরণ রয়েছে, পার্ট রয়েছে মৃগশিরা নক্ষত্রে, 3টে চরণে জাতককে সৌভাগ্যশালী, ধনী, ভালো প্রতিষ্ঠা, জীবনে উন্নতি করা। কেবল থার্ড চরণটা খুব স্ট্রাগলের চরণ চন্দ্রের। থার্ড চরণ ব্যতীত বাকি 3টে চরণেই মৃগশিরা নক্ষত্রে চন্দ্রের অবস্থান মোটামুটি শুভই দেখা যাচ্ছে। খালি যদি মৃগশিরা নক্ষত্রে জন্মায় সেটা যদি থার্ড পার্টে পড়ে তাহলে জাতকের দুরাবস্থা, আর্থিক হতদরিদ্রতা, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের মানসিক কষ্ট যা কিছু হয় থার্ড পার্টে গিয়ে কিন্তু পাওয়া যায়। এবার আসি মঙ্গল। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি মঙ্গলের নিজস্ব নক্ষত্র মৃগশিরা হলেও মঙ্গল মৃগশিরা নক্ষত্র অশুভ ফলদাতা। সোজা সাপটা কথা, 4টে পার্টেই কম বেশি, 4টে পার্টেই বা 4টে চরণেই মঙ্গল এখানে কম বেশি অশুভ ফল দেয়। মঙ্গল যদি মৃগশিরা নক্ষত্রের প্রথম পার্টে থাকে, মুখের ভাষা অত্যন্ত খারাপ হবে এবং সে অভাবগ্রস্ত মানুষ হবে। মঙ্গল যদি মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকে, জীবনে এমন কাজ করবে যেটা তাদের পরিবারের বদনামের কারণ হবে। এমন কোনো ঘটনার সঙ্গে সে জড়িয়ে যাবে বা এমন কিছু করে ফেলবে তার পরিবারের যত নাম সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। তৃতীয় চরণে মঙ্গল যদি মৃগশিরা নক্ষত্রে থাকে,
জাতকের জীবনে কোনোদিনই অভাবগ্রস্ত ভাব এটা কাটতে চাইবে না, চিরকাল তাকে দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হবে। আর চতুর্থ চরণে অর্থাৎ ফোর্থ পার্টে যদি মঙ্গল থাকে, তাহলে জাতকের পার্টনারকে নিয়ে সারা জীবন তার শরীরে কোনো ধরনের বড় রোগ বা শরীর খুব রুগ্ন প্রকৃতির হয়, তার পার্টনার ওয়াইফও হতে পারে বা স্ত্রীও হতে পারে, সারা বছর কোনো না কোনো শরীর নিয়ে সমস্যা তার লেগেই থাকে। শারীরিক কারণে তাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন ডিস্টার্ব হয়। সুতরাং রবি ভালো, সোজা হিসেবে নিয়ম মানতে গেলে মৃগশিরা নক্ষত্রের রবি খুব ভালো ফলদাতা। চন্দ্রর থার্ড পার্টটা বাদ দিয়ে বাকি 3টে পার্টে ভালো ফলদাতা। মঙ্গল মৃগশিরা নক্ষত্রের 4টে পার্টেই খারাপ ফলদাতা। বুধ মৃগশিরা নক্ষত্রে প্রথম চরণে এবং চতুর্থ চরণে, এটা মাথায় রাখতে হবে, বারবার বলছি, যারা নক্ষত্র নিয়ে পড়াশোনা করছে, জ্যোতিষ নিয়ে কাজ করছেন, রবি মৃগশিরা নক্ষত্রে শুভ ফলদাতা। চন্দ্র মৃগশিরা নক্ষত্রের থার্ড পার্টে অশুভ ফলদাতা, বাকি পার্টগুলো শুভ। মঙ্গল মৃগশিরা নক্ষত্রে 4টে পার্টে শুভ ফলদাতা, অশুভ ফলদাতা মঙ্গল। আর বুধ মৃগশিরা নক্ষত্রের ফার্স্ট পার্টটা শুভ আর লাস্ট পার্টটাতে শুভ। যদি বুধ যদি মৃগশিরা নক্ষত্রের ফার্স্ট পার্ট বা প্রথম চরণ থাকে তাহলে শুভ ফল দেবে, এবং লাস্ট চরণ থাকলে তাকে শুভ ফল দেবে। প্রথম চরণে থাকলে সর্বগুণ সম্পন্ন করায়, আর শেষ চরণে থাকলে জাতকের কারুর হেল্প লাগে না, নিজের প্রচেষ্টাতেই এরা জীবনে বিরাট জায়গায় পৌঁছে যায়। কিন্তু দ্বিতীয় চরণ অসততা দেয় প্রচণ্ডভাবে, এদের কথার এবং চরিত্রের কোনো ঠিক থাকে না বুধ যদি দ্বিতীয় চরণে থাকে। আর বুধ যদি তৃতীয় চরণে থাকে, তাহলে তৃতীয় চরণে এখানে অশুভ ফল দেয়। অনেক ধরনের অবৈধ সম্পর্ক, ভীষণ এরা সেক্সুয়াল ডিজায়ার এদের মধ্যে খুব বেশি থাকে, এবং অনেক মানে বাজে সম্পর্ক বা বাজে জায়গায় যাওয়া ইত্যাদি প্রভৃতি বাজে কাজের সঙ্গে কিন্তু এরা জড়িয়ে পড়ে। সুতরাং রবি শুভ, চন্দ্রের তৃতীয় পার্ট অশুভ, মঙ্গল সর্বৈবভাবে 4টে চরণেই খুব খারাপ ফল দেয় মৃগশিরা নক্ষত্রের, আর বুধের ক্ষেত্রে প্রথম পার্টে এবং শেষ চরণ অর্থাৎ চতুর্থ পার্টে শুভ, দ্বিতীয় পার্টে ভীষণ অসৎ করায়, তৃতীয় পার্টে অবৈধ সম্পর্ক বা তৃতীয় পার্টে আজে বাজে কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। এটা হচ্ছে সোজা সাপটা কথা। বৃহস্পতির প্রথম চরণ, এবং আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি, বৃহস্পতির প্রথম চরণ এবং তৃতীয় চরণ যদি, অর্থাৎ বৃহস্পতি যদি মৃগশিরা নক্ষত্রে প্রথম চরণে এবং তৃতীয় চরণে থাকে, সেটা অত্যন্ত খারাপ। আর বৃহস্পতি যদি মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণে বা চতুর্থ চরণে থাকে, সেটা শুভ। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় বা চতুর্থ চরণে থাকলে জাতকে সুখী করায়, সৌভাগ্যশালী করায়, জীবনে প্রতিষ্ঠা দেয়, আর্থিক শ্রীবৃদ্ধি দেয়, গাড়ি বাড়ি প্রপার্টি সমস্ত কিছু দেয়। কিন্তু প্রথম চরণে যদি বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকে, তাহলে প্রচণ্ড অস্থির প্রকৃতির করায়, এবং তৃতীয় চরণে থাকলে হাড় কিপটে করায়। মানে সে কৃপণতা আপনারা দেখেননি এমন কৃপণা। আমি একটা লোককে দেখেছিলাম, প্রচুর টাকার মালিক, তার ওয়াইফ যখন শরীর খারাপ হয়ে যেত, সে ওই মেডিকেলের দোকান থেকে গিয়ে খালি 2-3টে করে ওষুধ কিনে আনতো, তাও কম দামি ওষুধ, কোনোদিন ডাক্তারখানা দেখাতে যেত না, যেহেতু ডাক্তারের ভিজিট দিতে হয় বলে, অথচ কয়েক কোটি টাকার মালিক। এই যে ধরনের যে কৃপণতা, এগুলো বৃহস্পতির তৃতীয় চরণ থেকে কিন্তু পাওয়া যায়। এবং কৃপণতার কারণে যেখানে এদের মুশকিল হচ্ছে, যেখানে টাকা দরকার সেখানে টাকা দেবে না, আর যেখানে টাকা প্রয়োজনীয়তা নেই সেখানে জলের মতো টাকা খরচা করে যাবে। এই হচ্ছে বৃহস্পতির তৃতীয় চরণের হচ্ছে ব্যাড নেচার। আমি বলেছিলাম রবি মৃগশিরা নক্ষত্রে শুভ ফলদাতা, চন্দ্রের একটা পার্ট খারাপ, মঙ্গল সর্বৈব খারাপ, বুধ এখানে মিশ্র ফলদাতা মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতিরও প্রথম চরণ এবং তৃতীয় চরণে অশুভ ফলদাতা, দ্বিতীয় চরণে এবং চতুর্থ চরণে মৃগশিরা নক্ষত্রে শুভ ফলদাতা। আর শুক্র মৃগশিরা নক্ষত্রে সর্বৈব শুভ ফলদাতা। যাদের শুক্র মৃগশিরা নক্ষত্রে থাকবে, জানবেন এখানে শুক্র কিন্তু খুব পজিটিভ হয়ে যায়, খুব পাওয়ারফুল হয়ে যায় শুক্র। যদি না এটা দেখুন, নক্ষত্রের বিচারটা আমি পরবর্তীকালে আসব, নক্ষত্র শলাকা বা সাংঘাতিক নারী বা বিনাশ নারী, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। নক্ষত্রের বিচারগুলো একটু এর মধ্যেও একটু ডিফার করে, নিয়মটা আলাদা। নক্ষত্র জ্যোতিষ সম্পর্কে পশ্চিমবাংলায় যে বইগুলো রয়েছে বা যে বইগুলো দু একটা যেটা পাওয়া যায়, একদম অপ্রতুল। মানে সেই রকম রিসার্চ বা গবেষণামূলক বই আমি সময়ের অভাবে লিখতে পারছি না, তাই আমি চেষ্টা করছি এই নক্ষত্রগুলো বলার পরে আমি নক্ষত্র নিয়ে লিখব। নক্ষত্র বিচারের যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে সাধারণভাবে আমরা যে ডিভিশনাল চার্ট করি, D1, D2 বা ডেক্কান চার্ট D3, নবাংশ চার্ট D9,
তার যে বিচার বা কেপি সিস্টেমের যে বিচার, সাবলর্ড ওয়াইজ যে বিচারগুলো রয়েছে, সিগনিফিকেটর ওয়াইজ যে বিচারগুলো রয়েছে, তার থেকে নক্ষত্র বিচারের পদ্ধতি বা নক্ষত্র জ্যোতিষের বিচারের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এবং পশ্চিমবঙ্গে নক্ষত্র জ্যোতিষ সম্পর্কে সেইভাবে মানুষ ওই নক্ষত্র সম্পর্কে দু একটা বইয়েতে পড়েছে যে অশ্বিনী এরকম, ভরণী এরকম, কৃত্তিকা এরকম, রোহিণী এরকম, মৃগশিরা নক্ষত্র এরকম ইত্যাদি ইত্যাদি, বা তাদের সম্পর্কে অল্প বিস্তর জেনেছে। কিন্তু নক্ষত্র বিচারে স্টেপ বাই স্টেপ প্রসিডিয়ার রয়েছে। যেমন কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কেপি সিস্টেমের একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিয়ার রয়েছে যে বিয়েটা কেমন হবে। 7th হাউসের সাবলটকে দেখতে হবে সে কী সিগনিফিকেটার, কোন সিগনিফিকেটারে রয়েছে। সেখানেও কথা আছে। 7th হাউসের সাবলট যার নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে মানে কী বলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 থিওরি ওয়াইজ সেটাকে দেখতে হবে। তার সঙ্গে কাসপাল ইন্টারলিঙ্কের মিল করতে হবে। এই যে থিওরি, তেমন নক্ষত্র জ্যোতিষের বিচারের থিওরিটা সম্পূর্ণ আলাদা। আমি বললে এখনও পর্যন্ত আপনারা হয়তো নক্ষত্র বিচারে যে থিওরিগুলো রয়েছে আপনারা হয়তো সম্পূর্ণভাবে জানেন না। আমি আশা করি আমি এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে করছি যারা জ্যোতিষকে ভালোবাসেন এবং জ্যোতিষকে নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য। আমি জানি এখনই আমি যদি উপাচার বলি, আমি যদি এখনই কোনো টোটকার বিষয় নিয়ে বলি, আমার অনুষ্ঠান করি, অন্তত 50,000 ভিউ কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমি মানে এই অনুষ্ঠানগুলো করছি, সবাই তো ওই উপাচার এইসব নিয়ে যে যা পারছে বলছে, কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজি আজকালকার দিনে মিসিং, ভুলে গেছে লোকে। প্রপার অ্যাস্ট্রোলজি, প্রপার জ্যোতিষ, নক্ষত্র নিয়ে বিচার এগুলো ভুলে গেছে লোকে। সেই জায়গাগুলো মনে করানোর জন্য এই প্রোগ্রাম। যাই হোক, শুক্র মৃগশিরা নক্ষত্রের 4টে চরণে প্রমিনেন্ট ফলদাতা বা শুভ ফলদাতা। যদি না মঙ্গল জন্মকুষ্ঠিতে ড্যামেজ কোনো জায়গায় অবস্থান করে, আর যদি না এই মৃগশিরা নক্ষত্রের শুক্রের মৃগশিরা নক্ষত্র যদি সাংঘাতিক বা বিনাশ নক্ষত্র যদি না হয়, সাংঘাতিক এবং বিনাশ নক্ষত্র কাকে বলে সেই নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তাহলে শুক্র এই 4টে চরণে শুভ ফল দেয়। জাতকের জীবনে সৌভাগ্যশালী করায়, সম্পদশালী করায়, প্রতিষ্ঠা দেয়, ভালো বৈবাহিক জীবন দেয়, ইত্যাদি ইত্যাদি। খারাপ হলে আবার এটা আবার অত্যন্ত খারাপ হয়ে যায়, সেখানে বৈবাহিক জীবন খুব খারাপ করিয়ে দেয়, ফ্যামিলি লাইফ খুব খারাপ করিয়ে দেয় ইত্যাদি। কিন্তু মেনলি শুক্র মৃগশিরা নক্ষত্রের শুভ ফলদাতা। আর শনির ক্ষেত্রে মনে রাখবেন, শনি মৃগশিরা, যেমন মঙ্গল নিজের নক্ষত্র হওয়া সত্ত্বেও আমি এটা বলছি চ্যালেঞ্জ করে, মঙ্গল মৃগশিরা নক্ষত্রে অশুভ ফলদাতা। তেমনই শনি মৃগশিরা নক্ষত্রে 4টে চরণেই অশুভ ফল দেয় বা নেগেটিভ রেজাল্ট দেয়। প্রথম জীবনে চূড়ান্ত অভাবগ্রস্ত অবস্থা, দারিদ্রতা দেয়। দ্বিতীয় চরণে আয় অপেক্ষা ব্যয় হয় বেশি, সম্পত্তি যা করবে একটা সময়ের পরে ঋণ মেটাতে গিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে শেষ জীবন অত্যন্ত কষ্টের হয়। তৃতীয় চরণে একটা সময় পরে সে সব কিছু ভুলে যেতে থাকবে, তার স্মৃতিভ্রম হয়ে যায়। এবং এই চরণে শনির অবস্থান খুব খারাপ, শনি অনেক সময় বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আবার শনি চতুর্থ চরণে থাকলে সেটাও খারাপ, বাড়ি থেকে দূরবর্তী স্থানে তাকে থাকতে হয়, বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যেতে চায় না। শনি 4টে চরণে এখানে খারাপ ফলদাতা। রাহু মৃগশিরা নক্ষত্রের প্রথম এবং চতুর্থ চরণেই শুভ ফল দেয়। মঙ্গল এবং শনি যেমন প্রত্যেকটা চরণেই অশুভ ফল দেয়, রাহু কিন্তু প্রথম এবং চতুর্থ চরণে, 4th পার্টে যদি থাকে মৃগশিরা নক্ষত্রে ভালো ফল দেয়। প্রথম চরণে বৈভবশালী করায়, দ্বিতীয় চরণে থাকলে অত্যন্ত কুটিল, মানে আপনার সম্পর্কে লোকে এদিক ওদিক কথা বলে আপনি যেটা করেননি সেই সম্পর্কে বলে আপনার বদনাম রটাতে ওস্তাদ। এইরকম লোকজন, কুটিল লোকজন, ভীষণ বদমেজাজি, কাউকে মানে না, হামবড়াই গোছের লোক, হ্যাঁ, এইরকম যে জাতীয় লোক যেগুলো পাওয়া যায়, এই তাদের এই রাহু এই দ্বিতীয় চরণে থাকে। আর রাহু যদি তৃতীয় চরণে থাকে তাহলে ভীষণ ঈর্ষাপরায়ণ, অত্যন্ত লোভী প্রকৃতির, পরশ্রী কাতর, কারুর ভালো দেখতে পারে না, কারুর ভালো দেখলেই তার সম্পর্কে সমালোচনা, খুব ঈর্ষা, খুব হিংসা। এগুলো রাহু যদি বৃষ রাশির কী বলে দ্বিতীয় চরণে থাকে তাহলে দিয়ে থাকে। অর্থাৎ রাহু তৃতীয় চরণে থাকে, রাহু বৃষরাশি মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণে এবং চতুর্থ চরণে শুভ। যেমন চতুর্থ চরণে থাকলেও সুখী জীবন করায়, বৈভবশালী জীবন করায়, উন্নতি দেয় ভালো। কিন্তু রাহু দ্বিতীয় এবং তৃতীয় চরণে সোজা সাপটা কথায় মৃগশিরা নক্ষত্রের খারাপ। এবার আসি কেতু সম্পর্কে। কেতু মৃগশিরা নক্ষত্রের শুভ ফল দেয়, কেবল দ্বিতীয় চরণে কেতু অশুভ ফল দেয়, এটা মাথায় রাখবেন। গ্রহগুলোকে যখন নক্ষত্র নিয়ে পড়াশোনা করবে না, এত তো মাথায় থাকে না বা অনেক সময় মনে থাকবে না।
আমাদের যেমন চর্চা করতে করতে অনেক সময় আমরা মানে একটা পয়েন্ট করে নিতে হবে। যেমন কেতু প্রথম চরণ, তৃতীয় চরণ এবং চতুর্থ চরণ, 4টে চরণেই শুভ ফল দেবে মৃগশিরা নক্ষত্রে, এক্সেপ্ট দ্বিতীয় চরণে কেতু। অর্থাৎ কেতু যদি মৃগশিরা নক্ষত্রের 26 ডিগ্রি বৃষ রাশি 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকে, সেকেন্ড পার্টে থাকে, কেতু এখানে অশুভ ফল দেয়। প্রথম চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণে কেতু আর্থিক উন্নতি প্রতিষ্ঠা আপনাকে দেবেই, কিন্তু দ্বিতীয় চরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কোনো বড় দুর্ঘটনা, বড় কোনো ধরনের সমস্যার কারণে জাতককে বিকলাঙ্গ পর্যন্ত করায়। আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা মানে একটি ছেলেকে এরকম দেখেছিলাম, আমার মনে পড়ছে যে ছেলেটি পরীক্ষা দিতে যাচ্ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বাবার সঙ্গে বাইকে করে, তার এরকম অবস্থা, এমন তার অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে আজ পর্যন্ত সে আর বিছানা থেকে উঠতে পারেনি। ওই শুয়ে যতটুকু বিছানায় শুয়ে যতটুকু পড়াশোনা বা যতটুকু করো, এই কেতুর দ্বিতীয় চরণের ফল আমি এরকম প্রত্যক্ষভাবে দেখেছিলাম একটি ক্লায়েন্টকে। এই হচ্ছে গ্রহগত নক্ষত্রের বিচার। নক্ষত্র বিচার যদি সঠিকভাবে জানা থাকে, নক্ষত্র বিচার এইগুলো যেগুলো বলছি, আবার বলি, এইগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে প্রাইমারি। নক্ষত্রের বিচার সম্পূর্ণ রকম আলাদা। আমি 27টা নক্ষত্র বলার পরে যদি আমি সম্ভব হয়, ভগবানের যদি, ঈশ্বরের যদি আশীর্বাদ বা কৃপা থাকে, তাহলে হয়তো 27টা নক্ষত্র শেষ করতে পারবো, কেন একটা নক্ষত্রকে নিয়ে শুটিং করতে গিয়ে অনেক সময় লেগে যায়। তো যদি শেষ করতে পারি আমি নক্ষত্র বিচারকে নিয়ে ডিটেলসে বলবো। তো এই গেল মোটামুটি মৃগশিরা নক্ষত্রের ব্যাপার। আর বলে দিই, 9ই জানুয়ারি দীক্ষা প্রদান সমারোহ আমাদের রয়েছে। যারা যারা দীক্ষা নিতে চান 9007024095 এই নম্বরে যোগাযোগ করবেন। 16ই জানুয়ারি সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে 11টা থেকে 5টা পর্যন্ত, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার জ্যোতিষের সেমিনার রয়েছে। এখানে আমার একটা ভিন্ন বিষয় নিয়ে বক্তব্য থাকবে। যারা উপস্থিত থাকবে তারা শ্রীযন্ত্র, কুবের কুঞ্জি, বিভিন্ন রকম গিফট পাবেন জ্যোতিষের, এবং তার সঙ্গে সার্টিফিকেটও পাবেন। মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকছে। সেমিনারের ব্যাপারে জানতে চাইলে সেমিনারে কার্ড কীভাবে সংগ্রহ করবেন, বাড়িতে বসেও কোরিয়ারেও কার্ড পেতে পারেন। 8584038631 যোগাযোগ করতে পারেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের ইনস্টিটিউটে যারা পড়ায় তারা এবং আমার যারা প্রত্যক্ষ ছাত্রছাত্রীরা রয়েছে, প্রত্যেকে জানবেন কেউ কিন্তু ফাঁকিবাজি করে অ্যাস্ট্রোলজার হয়নি। এবং তারা সুতরাং যদি সত্যি সত্যি জ্যোতিষ শিখতে চান, ভালোভাবে জ্যোতিষ শিখতে চান, আমাদের দুটো ইনস্টিটিউট রয়েছে, উত্তর কলকাতার বাগবাজার এবং দুর্গাপুরের বেনাচিতিতে। 6 মাসের কোর্স এখানে ভর্তি চলছে। বাগবাজারের ফোন নাম্বার 0332533176, আবার বলি 0332533176, এবং দুর্গাপুরের ফোন নাম্বার হচ্ছে 9748749041। এটা হচ্ছে দুর্গাপুরের ফোন নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। আর আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যারা জ্যোতিষ এবং পৌরোহিত্য কোর্স করতে চাইছেন, তাদেরকে একটাই ক্রাইটেরিয়া, আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিখতে গেলে পুরুষ হতে হবে এবং ব্রাহ্মণ হতে হবে। তাদের যোগাযোগের নাম্বার 9007024095, এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন। আর আমার কলকাতার স্পেশাল চেম্বার, যারা দেখাতে চাইছেন, নিজেদের ব্যাপারে জানতে চাইছেন, জন্মছক বিচার করতে চাইছেন, তাদের জন্য কলকাতায় আমার স্পেশাল চেম্বার গড়িয়াহাটে হয়। গড়িয়াহাটের ফোন নাম্বার 9007935831। এছাড়া আমি 5টা রাজ্যে আমি চেম্বার করি এবং বিদেশেও আমি চেম্বার করি। তো বিস্তারিত চেম্বারের ব্যাপারে কোন জায়গায় আমার চেম্বার রয়েছে বিস্তারিতভাবে জানতে 8584038631 যোগাযোগ করুন। তো আজকে সময় শেষ। সকলে খুব ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে আপনাদের নক্ষত্র নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।